আসসালামু আলাইকুম। শহরে গ্রামের সব জায়গার মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে খোদ সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে। সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না, অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন, যেগুলো মব নয়, প্রেশার গ্রুপ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কদিন আগেই তো এই মন্তব্য করলেন প্রকাশ্যে। তারই ধারাবাহিকতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষাতে, যিনি মাস্টার মাইন্ড ২৪ আন্দোলনের, সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য। সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে, কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয়। মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র। বেশ ভালো কথা। ২৪ আন্দোলন তো এভাবেই হয়েছিল, সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছিল, বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল, এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল। তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল। কিন্তু এইগুলোকে আইনের শাসন যা কিছু চলছে, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে, সেগুলো আইনের শাসন, নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে? এবং সেটিকেই সমর্থন করছেন মাহফুজ আলম। তিনি বলছেন, কত অদ্ভুতভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা, যে মব এই দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে, তারপরে মব হয়েছে ছাত্র, তরুণ, মুক্তিযোদ্ধা এবং মুজিববাদ বিরোধীদের উপরে। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত ৫৩ বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত, জনতার মঞ্চ ৯৬, ২৮ অক্টোবরও। আচ্ছা, শাহবাগ সবই মব জাস্টিস, মব ভায়োলেন্স। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল ৭১-এর পরে, সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। মাহফুজ আলম বলছেন, উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোর্ট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল। মবক্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা, পুলিশ, আনসারবিহীন দেশকে ১-১.৫ মাস নিরাপদ রাখত না। কোথায় নিরাপদ মানুষ? এবং শুধু সজীব ওয়াজেদ জয় কেন, মানুষ কথা বলছে না? এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না? প্রশ্ন তোলা কি, মানুষ তো সরাসরি বলছে। তাহলে অবিচার কোনটা? আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা? যেখানে সেখানে গণপিটুনি দেওয়া হবে, যেখানে সেখানে রক্তাক্ত করা হবে, আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না, শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না। এগুলো আইনের শাসন? এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে, কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে। এবং তিনি বলছেন, গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে। তারা সবাই বিপ্লবী যা করছে। এবং তিনি স্পষ্টভাবে বলছেন, জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না। তার মানে কি, যারা এর বিরুদ্ধে কথা বলছে, যারা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিচ্ছে, যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে, রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা ৮ ঘন্টা পটিয়াতে যেটি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে, এগুলো মব না, এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন, তিনি কি বলছেন, যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না, কথা বলা হতো না। অর্থাৎ আমরা যারা কথা বলছি
তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হতেও পারে। মানুষ তো ভয়ে কথাও বলছে না, এটা তো সত্য কথা। মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুণ কেন, এতটা অসহায় কেন গণমাধ্যমগুলোর অবস্থা? কথা তো বলতে পারছে না। ডেইলি স্টার, প্রথম আলো, কারবালার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি, মানে প্রয়োজনে আরও এরকম করা হবে, মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে, ঘরে ঘরে করা হবে, এটাই তো বলতে চাইছেন তিনি। বলুন, আমাদের আর কি করার? আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই। প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে, এটুকুও বুঝতে পারছি। মাহফুজ আলম বলছেন, জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিষোদ্গার করা বন্ধ করুন। স্ট্রেট বলছেন, মানে আমাদেরকে বন্ধ করতে হবে, যে কথা বলছিলাম। এবং খড়গ তো নানানভাবে নেমে আসছে, নানান ধরনের হুমকি তো পাচ্ছি। মাহফুজ আলম বলছেন, এর আগে মানে মব মানে বিপ্লবী, উদ্দেশ্যহীন, প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী। জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আহা, কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা? মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাংধুলাই করে উঠে নেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে, তাদের উপর হুমকি আসছে, খড়গ নেমে আসছে, মবের শিকার হচ্ছে। এটাই মানবাধিকার? এর আগেও মাহফুজ আলম স্পষ্টত হুমকি দিয়েছেন গণমাধ্যমকে। তিনি একথা বলেছিলেন যে কোনো গণমাধ্যম গণ অভ্যুত্থান বলে না, জুলাই আন্দোলন বলে। ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলে না, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে না। মানে গণমাধ্যমে কী বলতে হবে, কী লিখতে হবে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন প্রকারান্তরে। এবং ওই অনুষ্ঠানে তিনি বলছিলেন, এর দায়িত্ব যদি জুলাই পরিবারে বা শহীদ পরিবারের সদস্যরা নেয় তো কী করার থাকবে। তার মানে জুলাই শহীদদের তিনি পুঁজি করে এরকম হুমকি দিচ্ছেন। জুলাই শহীদদের পরিবারের সদস্যরা যদি গণমাধ্যমের উপর আক্রমণ করে, তার দায়িত্ব তাদের উপর বর্তাবে না। প্রকারান্তরে এই কথাই বলতে চেয়েছেন। বলেন, ক্ষমতা আছে, বলবেন, করবেন, দেখাবেন, আমরা জানি, এটুকু আমরা জানি। এবং ওইটুকু মাথায় রেখেই কথা বলতে হচ্ছে। কথা বলেছি শেখ হাসিনার সময়, এখনও বলছি এবং বলবো। কিছু হলে হবে, না হলে না হবে, কিন্তু সবাই তো আর নপুংসক হয়ে বসে থাকতে পারে না। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। এতদিন যা বলে আসছিলাম, যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম, তার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী। তবে বিড়ালটা সম্ভবত একটু আগেভাগেই থলে থেকে বের করে ফেলল। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, তারপর নির্বাচন। চমৎকার কথা, খুবই চমৎকার কথা। এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে দেশে ক্রমাগতভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে চান, তিনি বারবার যুদ্ধাবস্থার কথা বলেন। শুধু তিনি নন, তার সরকারের আরও অনেক উপদেষ্টা, অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন। এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে, সেটি যে একেবারে হবে না তা নয়। তবে এই যে মব ভায়োলেন্স, চারিদিকে আরও বিভিন্ন বিষয়ে অস্থিরতা তৈরি করে রাখা, এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে। আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায়। ধরো কাটো, মব ভায়োলেন্স, বুলডোজার সংস্কৃতি, এই যে বিষয়গুলো, এর সাথে অনেক বিষয় রয়েছে। এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা, কিংবা আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার একটা চেষ্টা, সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে।
এমন মন্তব্য অনেকেরই। এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে, এটি তার অন্যতম একটি অংশ, যাতে চরম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক। যেভাবে মব সন্ত্রাস চলছে, যেভাবে খুনোখুনি রাহাজানি, যেভাবে অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে, আতঙ্কের মধ্যে রয়েছে, তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সহকারে উঠবে, তখন মানুষ বলবে আসলেই তো এর মধ্যে নির্বাচন কেন দিতে হবে, নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব না, মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না। তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরও ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে, তারা সেটি যারাই করুক না কেন। এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো। শুক্রবার নীলফামারীতে তিনি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে বিষয়টি বলেছেন আরও, তা হচ্ছে, আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে। জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে, কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয়, কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয়, কখনো বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন, কখনো বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয়, কখনো বলছে আমূল সমস্যা করতে হবে। এবং এটিও তো বাস্তবতা, সরকারের ভরকেন্দ্রগুলোর মধ্যে একটা ভরকেন্দ্র জামাত, এবং তারাই অনেক বেশি শক্তিশালী। বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে, কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে, তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে। যদি সত্যি সত্যিই কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের বিষয় থেকে থাকে, যা নানানভাবে শোনা যাচ্ছে, আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না। যদি হয়ে থাকে, বিএনপি রাজনীতি শেষ, বাংলাদেশের ভবিষ্যতও অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই। যদি গিভ অ্যান্ড টেকের কোনো খেলা না থেকে থাকে, যদি সত্যি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূস যে আশ্বাস দিয়েছেন না ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন, সেটিও ট্রাপে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে, আরও অনেক আগে মন্তব্য করেছে, যেই হোক না কেন। বিএনপি এখনও বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং জামায়াত ইসলামী যা বলছে, এনসিপি যা বলছে, তার বাইরে এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন। যাওয়ার কোনো ওয়ে নেই, কোনো উপায় নেই। বিএনপি যদি মনে করে থাকে যে তাদেরকে মূল্যায়ন করছে, এটি অনেকেই বলছেন চরম ভুল করা হবে। যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো, যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না এই সরকার, সহজে ক্ষমতা থেকে যাবে না, বিএনপি তাহলে কেন বুঝতে পারছে না? হ্যাঁ, অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে, বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চায়। যে কোনোভাবে নির্বাচনটা আদায় বিষয়টি তো চাপ প্রয়োগ করা ছাড়া সম্ভব নয়, এমনি এমনি দেবে না, কোনো অবস্থাতেই না। এবং এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে ফেব্রুয়ারি কেন, এপ্রিল কেন, 2026-এর মধ্যে নির্বাচন হবে না। একটা পর্যায়ে দিতেই হবে, তবে তার আগে আরও অনেক কিছু হয়ে যাবে। বারবার বলছি, আবারও বলছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের বোধগম্যতার বাইরে যে বিএনপি এই বিষয়টি বুঝতে পারছে না। কৌশল তো অবলম্বন করেছেই, একটা বছর প্রায় হয়ে গেল, কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না। বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য, সেটি নিয়েও বিতর্ক রয়েছে। তবে হয়েছে তো, একটা আন্দোলন গড়ে উঠেছিল। লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়ল, বিএনপি পিছু হটল।
বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না। প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে। আলটিমেটলি দেশের কি হবে, সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে, সেটি এখন অনেক বড় বিষয়। জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে, এটির জন্যই সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম। এখন জামাতের আমির বলেছেন, এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন নয়, কোনো অবস্থাতেই নয়, তাদের নানান ধরনের শর্ত আছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে। খুব স্বাভাবিক, আমরা একটু ওয়েট করি, সবই দেখতে পারবো।